আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জ্বালানি তেল সরবরাহে কোনো ঘাটতি নেই, মজুতদার ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্টদের তাগিদ। প্রধানমন্ত্রী হওয়ার পর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম অফিস করলেন তারেক রহমান। নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান। অস্থিরতা নিয়ন্ত্রণে ফিলিং স্টেশনে সরকারি ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত। 9 জেলার 19টি ডিপোতে বিজিবি মোতায়েন। পুরনো পোশাকে ফিরছে পুলিশ। রাজশাহীর সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কাজ করছে পুলিশ সংস্কার কমিশন। অচিরে সুফল মেলার আশা। এবং রাজধানীতে বাড়ছে মশার উৎপাত। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, তেল মজুতদার ও কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে বিএনপি সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের একথা জানান চিফ হুইপ। তিনি বলেন, দেশে তেলের সরবরাহ সংকট নেই। যারা তেল মজুত করে এবং কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সড়কে বিশৃঙ্খলা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নুরুল ইসলাম মনি বলেন, দলীয় সভায় সরকারের কার্যক্রম নিয়ে প্রতি মাসে এমপিদের ব্রিফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল দুপুরে 1:30টায় আবারও বসবে সংসদীয় দলের সভা। ইয়াসিন রানার রিপোর্ট। শনিবার সংসদে সরকার দলীয় সংসদ সদস্যদের নিয়ে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া বৈঠকে জ্বালানি তেলের সংকট, সড়ক দুর্ঘটনা ও বিশৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ নিয়ে বৈঠক শেষে ব্রিফ করেন চিফ হুইপ নুরুল ইসলাম। বলেন, তেলের কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যেখানে 30 লিটার তেল লাগেনি, তো এখন সেখানে ট্যাঙ্কি ভরে 50 লিটার নেওয়ার চেষ্টা করছে। মোটরসাইকেলরা দেখা যায় একবার তেল নেওয়ার ক্ষেত্রে তেল নিচ্ছে, আবার নিচ্ছে 3বার তেল নিচ্ছে, এরকম কিছু হচ্ছে। বিভিন্ন আপনারা জানেন, পাশের দেশে তেলের দাম কম, আমাদের দাম কম, ওদের দাম বেশি। খুব সঙ্গত কারণে চোরাচালান হচ্ছে। চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন। একই সময় যে অভিযান চালানো হবে যারা এরকম হোর্ডিং করছে বা যারা তেলের মজুদ করে রাখছে বা তেলের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে তাদের ব্যাপারে। সড়কে শৃঙ্খলা ফেরাতে যা যা দরকার সেসব ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যোগাযোগ মন্ত্রী মহোদয় তিনি ওখানে বলেছেন যে আমাদের একটা দুঃখজনক ঘটনা, যেটা বাস দুর্ঘটনায় নিপতিত হয়েছে। একই সাথে ট্রেনে দুর্ঘটনা ঘটেছে। বাস কেন দুর্ঘটনা ঘটেছে সে ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে আলোচনা হয়েছে। ট্রেন দুর্ঘটনার ব্যাপারে ভবিষ্যতে যাতে এরকম না হয় তার জন্য কি করা হবে সে ব্যাপারে এই ব্যাপারে আলোচনা হয়েছে। এছাড়াও সংসদীয় কার্যক্রম এবং অন্যান্য অনেক বিষয়ে কথা হয়েছে। প্রধানমন্ত্রী মাননীয় সংসদ নেতা দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। এর আগে দুপুরে সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এই সেশনের মধ্যে আমরা লাইব্রেরি কিছু কমিটি আমরা করবো, যেগুলো এসেন্সিয়াল আমরা শুরু করবো। এই পার্লামেন্টের পারফরমেন্স আছে, দলের ডিমান্ড আছে, পার্টির অবস্থান আছে, সব মিলিয়ে আমরা মূলত সংসদীয় কমিটিগুলো করবো ইনশাআল্লাহ। রোববার দুপুরে আবারও সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান চিফ হুইপ নুরুল ইসলাম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এসে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন। জনদুর্ভোগ তৈরি হয় এমন কিছু না করতেও নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এদিকে দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে নয়াপল্টন কার্যালয়ের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। রিপোর্ট করছেন তৌহিদুর রহমান তুহি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে সরকার গঠনের পর প্রথম নয়াপল্টন দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা 7:30টার অল্প আগে কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কার্যালয়ের মুখে গাড়ি থেকেই হাত নেড়ে শুভেচ্ছা জানান অপেক্ষায় থাকা নেতাকর্মীদের।
পরে কার্যালয়ে ঢুকে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বারান্দায় এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন তারেক রহমান। বলেন, অনেক প্রত্যাশা নিয়ে মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। এ সময় নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে পাশে দাঁড়াতে হবে, মানুষকে ধৈর্য ধারণ করানো শেখাতে হবে বা ধৈর্য ধারণের সহযোগিতা করতে হবে মানুষকে। ঠিক আছে, অনেক কাজ আছে আমাদের। জনদুর্ভোগ তৈরি হয় এমন কিছু না করতেও নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। অফিসে আমি আরো আসবো, কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। কিন্তু অফিসে আসলে নেতাকর্মী সকলের সাথে দেখা সাক্ষাৎ করা সম্ভব হবে, সাংগঠনিক কাজ করা সম্ভব হবে। আমি কথা বুঝতে পেরেছি, রাস্তা বন্ধ করা যাবে না। যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান সবাই আপনারা, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। রাস্তা এরকম বন্ধ করা যাবে না, মানুষের চলাচলে বাধা বিঘ্ন দেওয়া যাবে না। আমরা নিশ্চয়ই দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না, তাই তো নাকি? হতে চাই না, হতে চায় না। কিন্তু প্রত্যেকটা নেতাকর্মীকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। এর আগে দুপুর থেকেই নয়াপল্টনের দুই পাশে ভিড় করতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলের চেয়ারম্যানের কার্যালয়ে আসাকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে ওঠে নয়াপল্টন। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। ঈদের ছুটির পর আবারও সংকটে পড়েছে দেশের জ্বালানির সরবরাহ ব্যবস্থা। বেশিরভাগ সময় বন্ধ থাকছে ফিলিং স্টেশনগুলো। যে কয়েকটি খোলা আছে সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন গ্রাহকরা। এদিকে তেলের সরবরাহ তদারকিতে সকল জেলায় ভিজিলেন্স টিম গঠন এবং অবৈধ মজুদ বন্ধে তথ্য প্রদানকারীর জন্য পুরস্কার ঘোষণা করেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। তেল সরবরাহ ও বিক্রিতে অস্থিরতা নিয়ন্ত্রণে প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে সরকারি ট্যাগ অফিসার ও 19টি ডিপোতে বিজিবি মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। রাজধানীতে বন্ধ বেশিরভাগ পাম্প। হাতে গোনা যে কয়েকটি খোলা আছে সেখানেও ডিপো থেকে তেলের গাড়ি আসতে দুপুর গড়িয়েছে। আমি 6:40 এসে এখানে দাঁড়ায় শুনতেছি যে তেল নাই। তেল কখন দিবে? তেল 2টার পরে থেকে দেবে। রাইতের কয়টা বাজে আইছি আপনি জানেন? 5 ঘন্টা হয়ে গেছে আর কি। কোনো তেল আইব, পরে তেল দিব। তাহলে বসে আছি, আল্লাহ কোন সময় দেয় আল্লাহ জানে। তেল কেনার এই ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকেরা। তারা বলছেন, অবৈধ মজুতকারী সিন্ডিকেট না ভাঙলে কমবে না এই দুর্ভোগ। 4 ঘন্টা সিরিয়ালে থাকার পরে 4 ঘন্টা পরে জানতে পারতেছি তেল নাই। এখন শুনতে পাচ্ছি যে 2টার সময় তেল দিবে, অর্থাৎ 8 ঘন্টা পরে আমি তেল পাবো। কোনো পাম্পে ভ্রাম্যমাণ আদালত যারা ম্যাজিস্ট্রেট আছে তারা চেক করতেছে না, পাম্পওয়ালারা সিন্ডিকেট করতেছে, তেল রাখেই বলে বন্ধ করে দেয়। এরা তেল মজুত করতে আছে, মন্ত্রীর কথা তো কোনো ঠিক নাই, এক এক সময় এক এক বক্তব্য। এদিকে তেল সরবরাহ ও বিক্রিতে অস্থিরতা নিয়ন্ত্রণে শনিবার থেকে প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে সরকারি ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। সেই সাথে জ্বালানি তেল মজুত প্রতিরোধ এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের 19টি ডিপোতে বিজিবি মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী মাসে সমুদ্রপথে 14টি জ্বালানি তেলের জাহাজ আসার কথা রয়েছে। এর মধ্যে 25,000 টন অকটেন, 1 লাখ টন অপরিশোধিত তেল ও 3 লাখ টন ডিজেল আসতে পারে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। নতুন পোশাক নিয়ে পুলিশের মধ্যে অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তাই আগের ঐতিহ্যবাহী যে কোনো একটি পোশাক ফিরিয়ে আনা হবে। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে তিনি একথা বলেন। পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অচিরেই এর সুফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজশাহীর প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 43তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 43তম বিসিএস পুলিশ ব্যাচের 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এবার মোট 72 জন এএসপি তাদের প্রশিক্ষণ শেষ করে চাকরিতে যোগ দিচ্ছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গড়ে তুলতে কাজ করছে সরকার। পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখাই এই সংস্কার কমিশনের উদ্দেশ্য বলে জানান তিনি। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দায়িত্বহীনভাবে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় পরিবর্তন করা নতুন পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ, তাই পুরনো পোশাকে ফেরার বিষয়ে তাদের দাবি বিবেচনা করছে সরকার। পুলিশের কর্মকর্তাদের সাথে আলাপ করে যেটা অনুধাবন করেছি, বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ক্যাডেটদের বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন ও পুরস্কার প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। ৭১-এর সাথে ২৪কে মিলিয়ে ফেললে সেটা দেশের জন্য বড় বিপর্যয়ের কারণ হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। নগর ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রকৃত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজাকার, আলবদরদের সঠিক তালিকা প্রণয়নের কথা জানান তিনি। একই অনুষ্ঠানে দক্ষিণ সিটির প্রশাসক বলেন, মেয়র নির্বাচিত হলে ঢাকা মহানগরের সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সচ্ছল করার দায়িত্ব নেবে সিটি কর্পোরেশন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। স্বাধীনতা দিবস উপলক্ষে দুপুরে নগর ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কাগজে কলমে লেখা আছে, মুক্তিযোদ্ধারা এই দেশের সূর্য সন্তান। এ সময় মুক্তিযুদ্ধের রণাঙ্গনের স্মৃতিচারণ করেন ৭১-এর বীর মুক্তিযোদ্ধারা। ৭১ মরে নাই, ২৪ হারে নাই। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা গেলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের আরও ভালোভাবে পুনর্বাসন করা যাবে। মুক্তিযোদ্ধা যারা আছেন সকলকে পরিবহনের সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে, অসুস্থ হলে চিকিৎসার সুযোগ সুবিধা দিতে হবে, একদম ফ্রি চিকিৎসা দিতে হবে, কোনো পয়সা টয়সা নাই। পঙ্গু মুক্তিযোদ্ধা যারা, তাদের ভাতা আরো বাড়িয়ে দিতে হবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজাকার, আলবদর, আল শামস সদস্যদের সঠিক তালিকা প্রণয়ন করা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন আহমেদ আজম খান। শহীদ মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন, রাজাকার, আলবদর, আল শামস তাদেরও সঠিক তালিকা প্রণয়ন আমার মন্ত্রণালয়ের একটি বড় চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জকে গ্রহণ করে আমার মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে মহান সংসদের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি করে এই চ্যালেঞ্জের মোকাবেলা করে সঠিক তালিকা জাতির সামনে প্রকাশ করব ইনশাআল্লাহ। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। কীট তত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার জানান, ফগিং মেশিনের ধোঁয়ায় এডিস মশা মরে না, তবে পানি জমার সব ধরনের পাত্র অপসারণ করা গেলে বংশবিস্তার হ্রাস পাবে। ডেঙ্গু এখন আর মৌসুমী রোগ নয় জানিয়ে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ বলেন, গত বছরে ৪ শতাধিক মানুষের প্রাণহানির কথা মাথায় রেখে আগাম প্রস্তুতির এখনই উপযুক্ত সময়। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এরই মধ্যে বেশ কয়েকজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত বছর এডিস মশার কামড়ে প্রাণ হারিয়েছে ৪১৩ জন, আক্রান্ত হয়েছিলেন ১,০২,৮৬১ জন। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সরকারের পাশাপাশি সামাজিক উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক
ডাক্তার এবিএম আব্দুল্লাহ। আমার ঘরের দায়িত্ব তো আমাকেই নিতে হবে, এটা তো প্রশাসন এসে আমার ঘর পরিষ্কার করবে না। ঘরের ভিতরে আশেপাশে ফ্রিজের নিচে এসির নিচে ঘরের চতুর্পাশে যাতে পরিষ্কার না, এই ব্যাপারে তো আমারও দায়িত্ব আছে। তো ডেঙ্গু আসলো আর তুরজোর শুরু করলাম আর সারা বছর খবর নাই, এরকম করলে তো আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবো। যখন ডেঙ্গু শুরু হয় প্রচুর রোগী হাসপাতাল ভর্তি, মারা যাচ্ছে, ক্যাজুয়ালিটি হচ্ছে, তখন কিন্তু তোড়জোড় শুরু হয়। কিন্তু আমাদের প্রিপারেশন সারা বছর ব্যাপী নিতে হবে। জনগণ তার দায়িত্ব পালন করবে, প্রশাসন তার দায়িত্ব। এই সমন্বিত পদক্ষেপ যদি আমরা গ্রহণ করি তাহলে মশা নিয়ন্ত্রণ করতে পারবো। নির্মূল হয়তো সম্ভব না। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার বলেন, ডাবের খোসা, ফুলের টবের চেয়ে পরিত্যক্ত প্লাস্টিকের পাত্রের সংখ্যা বেড়েছে। ওয়ান টাইম গ্লাস থালার পাশাপাশি বিস্কুটের প্যাকেটেও প্লাস্টিকের পাত্র দেখা যাচ্ছে। এসব পাত্রে পানি জমে শহর গ্রাম সর্বত্র বাড়ছে এডিস মশার বংশবিস্তার। ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসের প্রথম সপ্তাহে মশার ঘনত্ব বিগত 5 বছরের তুলনায় প্রায় 40% বেশি ছিল। ধীরে ধীরে এডিস মশা বাড়তে থাকবে এবং আমাদেরকে ডেঙ্গুর ব্যাপারে সচেতন হতে হবে। বিশেষজ্ঞদের মতে অকার্যকর ফগিং মেশিন নগরবাসীদের জন্য কেবল মানসিক সান্ত্বনা, তবে ডেঙ্গু মশা নিধনে তরল ঔষধ কার্যকর। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটি শেষে জীবিকার তাগিদে এখন রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। ফলে সড়ক ও নৌপথের মতো রেলপথেও ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে। রাজধানীর গাবতলী মহাখালী বাস টার্মিনালে দূর দূরান্ত থেকে ফিরে আসছে যাত্রীদের ঠাসা বাস। ফেরার পথে মহাসড়কে যানজট না থাকায় সঠিক সময় গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। মুক্তিযুদ্ধকে দলীয় ও পারিবারিক সম্পদ হিসেবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। রাজধানীর এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি এই মন্তব্য করেন। এ সময় ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত ইমদাদুল্লাহ বাবু রিপোর্টে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। তাদের প্রচারণাই ছিল আওয়ামী লীগ ছাড়া আর কেউ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। এই ফেসিবার টিকে ছিল মুক্তিযুদ্ধের সত্য ইতিহাসকে বিকৃত করে। বিতর্ক মূল্যায়ন পর্বের প্রধান অতিথি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, ৭১-এর বিজয় কোনো একক দল বা ব্যক্তির অবদান নয়। যুদ্ধ তো সবাই করেছে, আওয়ামী লীগ একাই তো দেশ মুক্ত করেনি। ক্ষমতায় টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধের চেতনাটাকে তারা লালন করতে গিয়ে সেটাকে কুক্ষিগত করেছিল। আমরা দেখেছি যে স্বাধীনতার পরে কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিক্রিও হয়েছে, সেখান থেকে গলতটা কিন্তু শুরু হয়েছিল। আসলে অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা ভাতা নেন না, কিন্তু তাদের অনেকের তালিকায়ও নাম নেই। এ সময় সভাপতির বক্তব্যে ৫৫ বছরেও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি না হওয়ায় হতাশা জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমাদের দুঃখবোধ হয়, আওয়ামী সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা সংশোধন করা হয়, কিন্তু সেই সংশোধিত তালিকা প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা দেখি সেখানে ভুয়া মুক্তিযোদ্ধা বেরিয়ে আসছে। যতটুকু তথ্য আমরা মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা জানতে পারছি, ৮ থেকে ১০% মুক্তিযোদ্ধাদের যে তালিকা, সেই তালিকা সেখানে অসত্য এবং মিথ্যা বয়ান দিয়ে তারা মুক্তিযোদ্ধার তালিকায় তারা তাদের নাম লিখিয়েছে। ১৪ লক্ষ সরকারি চাকরিজীবীর মধ্যে ৯০,৫২৭ জন মুক্তিযুদ্ধ কোটায় তারা চাকরি করছে। ৮,০০০-এরও বেশি ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে তারা চাকরিতে এখনো পর্যন্ত বহাল রয়েছে। সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সরকারকে তাগিদও দেন তারা। শোষণ মুক্ত যে আমরা রাষ্ট্র কাঠামো গড়ার কথা বলছি, সেটি কিন্তু আমরা করতে পারিনি। সে কারণে আমাদের মুক্তির যুদ্ধ শেষ হলেও কিন্তু আমাদের মুক্তির আন্দোলন এখনো শেষ হয়নি। আমাদের ভাবতে হচ্ছে কি কারণের জন্য আমরা স্বাধীনতার সুফল পাইনি, স্বাধীনতার ঘোষককে, স্বাধীনতার ঘোষণা কখন হয়েছিল, এবং এই যে একেবারে সত্য বাস্তবতাকে স্বীকার করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুনভাবে আমরা মনে করি রচনা করবার সময় এখন এসেছে। এখনো অনেকে জীবিত আছেন, এখনো সম্ভব যদি আমরা আন্তরিক হই, যদি আমাদের সদিচ্ছা থাকে, সত্যিকারের ইতিহাসটা আমাদের উত্তর প্রজন্মের কাছে আমরা পৌঁছে দিতে পারি। একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যে অঙ্গীকার এবং যে স্বপ্ন, সেটাকে বাস্তবায়নের জন্য আমরা যেন এগিয়ে যেতে পারি, সেটাই হবে আমাদের এখনকার বড় চ্যালেঞ্জ, এবং সেটা আশা করি আমরা অবশ্যই ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে সক্ষম হব। প্রতিযোগিতায় বিরোধী দল সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে সরকারি দল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
আওয়ামী লীগের ন্যায় বিএনপি সরকারও নিজেদের মতো সংবিধানে ব্যাখ্যা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে নারায়ণগঞ্জে এনসিপির সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, জাতীয় সংসদের অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদ এবং গণভোটের রায় বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও সরকারি দল গণনায় মানছেন না। তারা সংবিধানকে তাদের নিজেদের মতো করে ব্যাখ্যা করছেন। যে গণভোটে জনগণের রায় প্রতিফলিত হয়েছে, 70% মানুষ গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে। বিএনপি নিজেও এই নির্বাচনে গণভোটে অংশগ্রহণ করেছে। বিএনপির দলীয় প্রধান গণভোটের পক্ষে প্রচারণার জন্য গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছে, সংবিধানের দোহাই দিয়ে তারা গণভোটের আদেশকে অস্বীকার করছে। কিন্তু আমরা সাম্প্রতিক সময় কিন্তু দেখেছি, এই যে স্বাধীনতার ঘোষক, এই ঘোষক নিয়ে কিন্তু একজন ইউএনওর বিতর্কের মুখে পড়লেন, যেখানে আমাদের সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমানকে বলা আছেন, জিয়াউর রহমানকে সংবিধান অনুযায়ী কেউ স্বাধীনতার ঘোষক বলতে পারে না। ফলে সংবিধান তাদের ইচ্ছা মতো তারা কোথাও মানতেছেন, কোথাও মানতেছেন না। স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এজন্য তিনি চিকিৎসকদের সহায়তা চেয়েছেন। দুপুরে রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, অনেক ডাক্তার রোগীদের পর্যাপ্ত সময় দিচ্ছে না। স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করা হবে বলেও জানান মন্ত্রী। বলেন, হাম প্রতিরোধে 604 কোটি টাকার টিকা কেনা হচ্ছে। সার্জনদের লোকেশন আমরা মোবাইলে নিয়ে আসছি দেখার জন্য, যে অনেকে অসত্য কথা বলে আমি আসি নাই থাকেন আর পাও বলে আসি। মোবাইলে আমাদের ডিজি স্যার এখন মনিটর করতেছে। এই যে হসপিটালগুলি আছে আমাদের কোথায় কোথায় সার্বক্ষণিক বিদ্যুৎ প্রয়োজন, ওটিতে দরকার, বুঝলেন, আইসিইউতে দরকার, সেইখানে আমরা ডিজেলের জন্য হেলথ মিনিস্ট্রির জন্য আমরা এক্সট্রা একটা মজুত রাখার জন্য আমরা খনিজ আমাদের ওই রেসপেক্টিভ মন্ত্রণালয়ে আমরা অলরেডি রিকোয়েস্ট করেছি। সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে এমন আশঙ্কায় রাজধানীতে বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পরিচ্ছন্ন স্কুল মশা নেই শিরোনামে এই কার্যক্রমের আওতায় নগরীর 536টি স্কুলে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। প্রায় 1 মাস স্কুল কলেজ বন্ধ থাকার পর শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরছে, তাই শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, স্কুলগুলোতে মশার প্রজনন স্থল ধ্বংস এবং নিয়মিত ওষুধ ছিটানো হবে। সামনে বর্ষা, ডেঙ্গুর আবির্ভাব হবে, এর আগেই থেকে আমাদের কিছু প্রস্তুতি গ্রহণ করা উচিত। সেই প্রস্তুতির অংশ হিসেবেই ঈদের ছুটির পরে আমরা চিন্তা করেছি আমাদের বাচ্চারা যাতে স্বাচ্ছন্দ্যে তারা সুস্থ অবস্থায় যারা তাদের শিক্ষা গ্রহণ করতে পারে, যাতে অসুস্থ না হয়ে যায়, ডেঙ্গু আক্রান্ত না হয়, সেখানে এই পরিকল্পনাকে হাতে নেওয়া। এই 536টি স্কুল আছেন, প্রতিটি পর্যায়ক্রমে আমরা এটাকে অব্যাহত রাখবো। মানিকগঞ্জে নেশার টাকা জোগাতে এক অটো চালককে গলা কেটে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। মানিকগঞ্জের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই পুলিশ সুপার জয়িতেশ শিল্পী। তিনি জানান, প্রযুক্তি সহায়তা জড়িতদের শনাক্ত করে প্রথমে রিপন মিয়াকে ধামরাইয়ের কামালপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরমান ও সজীব নামে 2 জনকে গ্রেফতার এবং ছিনতাই করা হয়। অটোরিকশা সহ হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও হাতুড়ি উদ্ধার করা হয়। নিহত রফিক মিয়া ও গ্রেফতারকৃতরা একে অপরের পূর্ব পরিচিত ও বন্ধু ছিলেন। আরমান হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করার পরে পড়ে যায় এবং মাথা থেকে আসলে খুলিটা তখন আসলে ফেটে যায়। মাথাটা যদি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং মাথাটা যদি নদীতে ফেলে দেয়, তাহলে কেউ পরে ডেড বডি আর চিনতে পারবে না, মানে তাদেরও কেউ ধরতে পারবে না। রিপনের সঙ্গে বিস্তারিত জিজ্ঞাসাবাদ হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পরে সে স্বীকার করে যে তার সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে সে সম্পৃক্ত এবং তার সঙ্গে আরো 2 জন ছিল, তার নাম আরমান এবং সজীব। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
রাজধানী ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে প্রজেক্ট রেনেসা 2026 অনুষ্ঠিত হয়েছে। কলেজ ক্যাম্পাসে এই উপলক্ষে পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় এই আয়োজন। এছাড়া জেনারেল নলেজ, অলিম্পিয়াড সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে এই উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, সৃজনশীল প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে বিভিন্ন কলেজে এ ধরনের আয়োজন করা প্রয়োজন। এতে অতিথি ছিলেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও ডিআরএমসি ইউথ ক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার এটিএন বাংলা। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের স্ত্রী বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুরে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। দিলারা হাফিজ মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দিলারা হাফিজ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সরকারি তিতুমির কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তার মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। সোমবার বেলা 11টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম নামাজ জানাজার পর বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় দফা জানাজা শেষে দিলারা হাফিজকে বনানী সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হবে। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। এতে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে বি গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠল 2024 সালের চ্যাম্পিয়নরা। আর সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে খেলার 17 মিনিটে বিশাল যাদবের গোলে পিছিয়ে পড়ে লাল সবুজের তরুণরা, কিন্তু দমে যায়নি তারা। প্রথমার্ধের যোগ করার সময়ের 10 মিনিটে রোনান সুলিভানের কর্নার থেকে দারুণ এক গোল করে ম্যাচে সমতা ফেরান আব্দুল রিয়াদ। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদলে। এতে আগামী 1 এপ্রিল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী জাতীয় ক্রীড়াবিদদের সোমবার ভাতা ও সম্মাননা প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়া প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, 2025 সালের জানুয়ারি মাস থেকে বর্তমান সময় পর্যন্ত যারা দেশের জন্য পদক জিতেছেন তাদের মধ্যে থেকে প্রথম পর্যায়ে 129 জনকে ক্রীড়া ভাতা দেওয়া হবে। তিনি জানান, এর মাধ্যমে পর্যায়ক্রমে ক্রীড়াবিদদের বেতন কাঠামোর মধ্যে আনা হবে। এছাড়া প্রতিভা অন্বেষণের জন্য এপ্রিল মাসের শেষের দিকে নতুন করে স্পোর্টস কার্যক্রমও শুরু করা হবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সকল স্পোর্টসকে আমরা সমান গুরুত্ব দিয়ে আমরা প্রত্যেকটি জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছে আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের যেহেতু 30শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আনুষ্ঠানিকভাবে বেতন কাঠামোর আওতায় এনে ক্রিয়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জ্বালানি তেল সরবরাহে কোনো ঘাটতি নেই, মজুতদার ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী। সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্টদের তাগিদ। প্রধানমন্ত্রী হওয়ার পর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের প্রথম অফিস করলেন তারেক রহমান। নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান। অস্থিরতা নিয়ন্ত্রণে ফিলিং স্টেশনে সরকারি ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত। 9 জেলার 19টি ডিপোতে বিজিবি মোতায়েন। পুরনো পোশাকে ফিরছে পুলিশ। রাজশাহীর সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কাজ করছে পুলিশ সংস্কার কমিশন। অচিরেই সুফল মেলার আশা। এবং রাজধানীতে বাড়ছে মশার উৎপাত, আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।